Come on, push, 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 come on. হয়ে গেছে, কোনো ব্যাপার না। কংগ্রাচুলেশনস, ছেলে হয়েছে। আলে 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 আমার সোনা, দেখো কি সুন্দর আসছে। স্মিতা দেখো, একদম আমার সন্দীপের মতো হয়েছে না? আলে 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 বাবালে। ওলে 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 আমার সোনা, আমার সোনাটা। দেখো রেশমি, ব্যাটা সোজা ওপরে একদম আকাশের দিকে তাকিয়ে আছে। এ না আমার মতো ওই ছোটখাটো ড্রাইভার হবে না, এ খুব বড় একজন মানুষ হবে। এ না পাইলট হবে। আমার ছেলে আশিস পাইলট হবে, তাই না সোনা? তাই না? তাই না রেশমি? তাই না? আশিস? হ্যাঁ, নামও রেখে ফেললে? হ্যাঁ, ভালো নামটা। আশিস? ব্যাস ব্যাস, এক্ষুনি হবে, এক্ষুনি হয়ে যাবে। ইয়েস, হ্যাঁ, কনগ্রাচুলেশনস, ছেলে হয়েছে। আলে ও আমার সোনালে, ওঠো ওঠো ওঠো। আরে দেখো তোমাকে দেখতে কে কে এসেছে। ও ওলে বাব্বু, কি চাই তোমার? আরে বাহ, এখন আর নজর লাগবে না ওর। কি সুন্দর আমার নাতি, তাই না? আরে ও আমাদের বংশের প্রদীপ, ওর নাম আমি প্রদীপই রাখবো। হ্যাঁ, প্রদীপ হরিশ ভাই প্রজাপতি, ঠিক আছে না? দেখো মঞ্জু, ও একদম আমার মতোই সুন্দর হয়েছে, তাই না? ওলি বাবলি। রাখো তুমি, বাচ্চাদের চেহারা রোজ রোজ পাল্টাতে থাকে। আর তাছাড়া ছেলেরা তো মায়ের মতোই দেখতে হয় না? আর তুমি দেখো, ও একদম আমার মতোই হবে। মুম্বাইয়ের রেশমি তিনায়কার 2000 সালে তার ছেলে আশিসকে জন্ম দেয়। আর সুরাটের মঞ্জু প্রজাপতি 2008 সালে তার ছেলে প্রদীপকে জন্ম দেয়। রেশমি এবং মঞ্জুর কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তবুও দুজনে এক অজানা সূত্রে বাঁধা ছিল। সেই সুতো যেটা হয়তো 3টে জীবনকে এক করে দিতে পারত, বা অনেক জীবনকে বাঁচাতে পারত। দুজন অপরিচিত মহিলা, যারা হয়তো স্বপ্নেও কোনোদিনও একথা ভাবতেও পারেননি যে তাদের দুজনের জীবন এইভাবে জড়িয়ে যাবে। মা মা, আমি খেলতে যাচ্ছি। হ্যাঁ, খেলতে যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু হ্যাঁ এদিকে এসো, একদম বেশি দুষ্টুমি করবে না। ঠিক আছে মা। আশিস সোনা, পাড়ার মধ্যেই খেলবে, বাইরে যেও না। ঠিক আছে ঠাকুমা। বল দে বল দে। মাকে এক্ষুনি বলে আশিস আশিস আশিস। আন্টি, আশিসের কি হয়েছে? কি হয়েছে জানি না, হঠাৎ করেও পড়ে গেছে। আশিস আশিস আশিস, আশিস কি হয়েছে? আশিস 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 আয় আশিস, আশিস সোনা, আশিস আশিস চোখ খোল বাবা। আশিস আশিস, এই আশিস চোখ খোল। আশিস কি হলো আমার সোনা? আসো, তোর কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চলুন না। চোখ খোল বাবা, চোখ খোল। তাড়াতাড়ি চলো না। আস্তে আস্তে, সব ঠিক হয়ে যাবে। ও যখন খুব ছোট ছিল তখন থেকেই ওর এরকমটা হয়। এখন কি বেড়ে গেছে? না তো, কিন্তু হ্যাঁ অজ্ঞানী প্রথমবারই হলো।
যদিও আমরা ওর পুরো খেয়াল রাখি ডাক্তারবাবু। কোনো রকম রেসপন্স করছে না, একটু অপেক্ষা করতে হবে, তারপরেই বলতে পারবো বাচ্চার আসলে হয়েছেটা কি। রেশমি, ওকে বাইরে ছাড়া তোর উচিত হয়নি। তুই তো ভালো করেই জানতিস যে ওর যখন তখন এরকম হয়। মা, একটা বাচ্চা ছেলেও, আরে ওকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে ও তো খেলতে চাইবেই নাকি? আরে আমার নাতির কি হয়ে গেল? ডাক্তারবাবু, পড়ে যাওয়ার কারণে ওর ব্রেনে আঘাত লেগেছে, ও কোমায় চলে গেছে। মানে? আসলে ও এমন একটা ঘুমের মধ্যে চলে গেছে যাতে ও কিছুই বুঝতে পারবে না আর না কোনো কিছুতে রিয়্যাক্ট করতে পারবে। ডাক্তারবাবু, ও ঠিক হয়ে যাবে তো? কিচ্ছু বলা যাচ্ছে না, সময় লাগতে পারে, জানি না কতটা। আশিস সোনা, এই আশিস, দেখ না ঠাকুমা এসেছে, আমার সাথে কথা বল সোনা। আশিস, কথা বল না। মা, ও কথা বলবে না, ও কোনো জবাব দেবে না। আশিস, আশিস, আয় আসো, আসো, ওঠ বাবা। মা, খাবার রাখা আছে, খেয়ে নেবেন। আমি হাসপাতাল যাচ্ছি। সবাই মরে গেছে এই বাড়িতে, সবাই যেন নিষ্প্রাণ, সব শেষ হয়ে গেল তোর জন্য রেশমি, তোর জন্য। আমার নাতি তো চলেই গেল, আমার ছেলেও রোজ রোজ মরছে। না, তেমন কোনো উন্নতি হয়নি। আর কত সময় লাগবে ডাক্তারবাবু? আমি তো আপনাকে আগেই বলেছি, এখনই কিচ্ছু বলা যাবে না। ও কি তাহলে সারা জীবন এরকমই থাকবে? সত্যি কথা বলতে কি রেশমি, সত্যি কিচ্ছু জানি না। তুমি এক কাজ করো, যে ওকে কোনো প্রাইভেট হসপিটালে শিফট করো। ডাক্তারবাবু, প্রাইভেট? সেখানে হয়তো ওর ভালো চিকিৎসা হতে পারে। ওখানে তো প্রচুর খরচ হবে। তা তো হবেই। আমাদের জন্য তো এই জায়গাটাই অনেক কষ্টকর। আমার স্বামী সারা দিন ট্যাক্সি চালায়, তারপরে এইটুকুই করতে পারছে।
দেখ মা, আমার কাছে যা কিছু আছে সব তোকে দিয়ে দেব। জানি না তাতে তোর কাজ হবে কি না। না মা, আমরা কিছু একটা ব্যবস্থা ঠিকই করে নেব। আমি বলছিলাম কি, তুই আর সন্দীপ আরেকটা বাচ্চার কথা কেন ভাবছিস না? কি বলছোটা কি মা? আমরা এরকম একটা সমস্যার মধ্যে আছি আর তুমি এরকম ভাবলেই বা কি করে? দেখ মা, এভাবে তোরা তো একদম ভেঙে পড়বি, শেষ হয়ে যাবি রে। প্রথমে আমার নাতির এত বড় ক্ষতি করলি, তারপর আমার ছেলেকে তুলে নিলি। এই বুড়ো বয়সে আর কি কি দেখতে হবে ভগবান! সব তোর জন্য, তোর জন্য অপয়া। আমার যা যা ক্ষতি হয়েছে সব তোর জন্য। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। চল 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 চল, বেরো এখান থেকে, চল বেরো এখান থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। চল বেরো, যা, বেরিয়ে যা এখান থেকে। আমি তোর মুখ দেখতে চাই না, না হলে তুই আমাকেও খেয়ে ফেলবি। কোথায় যাবো? জাহান্নামে যা, যা, চলে যা। তোর বাবা চলে যাওয়ার সময় তোর 7 বছর বয়স। আমিও একলা হয়ে গেছিলাম, খুব কষ্টে দিন কাটিয়েছি আমি। কিন্তু মা, জীবন তো কারোর জন্য দাঁড়ায় না, সে তো এগিয়েই চলে। দেখ, সেদিন যখন চলে গেছে তখন এই দিনটাও চলে যাবে। হ্যাঁ রে, আমি বুঝতে পারছি রেশমি, কিন্তু আশিসের চিকিৎসায় আগেই অনেক কিছু মকুব করা হয়েছে। আমার হাতে যা ক্ষমতা ছিল, আমি যা করতে পারতাম সেটা আমি করেছি, কিন্তু যেটা বেসিক মিনিমাম সেই খরচ তো তোমাকে করতেই হবে। সেটা ছাড় দেবার ক্ষমতা আমার নেই, সরি।
এখানে কাজ পাওয়া মুশকিল, জায়গা তো খালি নেই রে। স্মিতা। হ্যাঁ সাহেব। তুমি বলছিলে না তোমার মেয়ের কাজের জন্য? হ্যাঁ সাহেব, হ্যাঁ রান্না তো করতেই পারে ও। ঠিক আছে, 4টে ছেলে আছে, ওদের খাবার পাঠাতে হবে। ওরা আমাকে বললো মাসে 1,500 টাকা দেবে ওরা, বাকিটা তুমি কথা বলে নিও। একটা রাজা ছিল আর একটা রানী ছিল, আর সেই রাজা রানী খুব সুখে সংসার করত, আর তাদের একটা খুব সুন্দর রাজপুত্র ছিল। ও তুমি? এই নিন। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ এই শোনো না, কাল আমার ফ্ল্যাটে পার্টি আছে, 10-12 জন লোক আসবে, রান্নাটা করে দেবে? 10-12 জনের জন্য? আরে তুমি তো কত ভালো রান্না করো, কিছু স্পেশাল বানিয়ে দাও না। ঠিক আছে, কি বানাবো? হলো গিয়ে 3টে স্যালাড, 1-2 ফ্রাইড, আর হ্যাঁ বেশি মশলা কিন্তু দিও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোনো না, ওই রুটি বানাবার কোনো ঝামেলা যেও না, ভেজ বিরিয়ানি আর রায়তা। হ্যাঁ আর হ্যাঁ, আর তোমার ওই স্পেশাল চাটনি, হ্যাঁ ভুলো না কিন্তু, দারুণ বানাও তুমি। ঠিক আছে, সব করে নিও। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না তো? না না, সব হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আসছি। ওকে। আর হ্যাঁ শোনো। হ্যাঁ দিদি। তোমার ছেলে এখন কেমন আছে? ওরকমই আছে, 2 বছর ধরে বিছানায়, ওষুধপথ্য সবই দিচ্ছি, কিন্তু ও কবে যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিচ্ছু জানি না। তুমি ওর চিকিৎসা ঠিকমতো করতে পারছো তো? সম্পূর্ণভাবে চেষ্টা করছি, ওই তো আমার জন্য সবকিছু, সবটা দিয়ে করছি দিদি। আমি জানি তুমি ভীষণ রকম পরিশ্রম করো, কিন্তু তুমি তোমার ক্যাটারিংটাকে আরেকটু বাড়াচ্ছ না কেন? আমি কি করে করব দিদি? দেখো, আমি একটা বড় কোম্পানিতে কাজ করি, আর ওখানে যে ক্যাটারিং আছে তার থেকে অনেক ভালো তুমি রান্না করো। বললে আমি বসের সাথে কথা বলতে পারি, উনি খুব ভালো মানুষ। দিদি, তার জন্য আমাকে কি করতে হবে? শোনো। হ্যাঁ চলো। হ্যাঁ চলুন। 150 জন এমপ্লয়ি আছে, তুমি কি এতগুলো লোকের খাবার বানাতে পারবে? ও ম্যানেজ করে নেবে। আমি ওনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ তো রেশমি, তুমি কি ঠিকমতো ডেলিভারি দিতে পারবে? হ্যাঁ স্যার, করতে পারবো। দেখ পায়েল, এসব যা কিছুই আমি করছি শুধু তোর ওপর ভরসা রেখেই করছি। এক্সিস্টিং ক্যাটারারদের বাদ দিতে হবে, মান সম্মানের ব্যাপার। করে নেবে সচিন, পাক্কা? আমি বলছি তো। হ্যাঁ স্যার, পাক্কা। থ্যাঙ্কস এ লট সচিন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ধন্যবাদ। চল। দেখ, তোর দিন পাল্টে গেল তো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। যা হচ্ছে আশিসের ভালোর জন্যই হচ্ছে।
ধরে নে তোর ভালো দিন এসে গেছে। আসুন আসুন, এই হলো হল। মা, ভালো না বলো? ভালো, খুব ভালো। আসুন ম্যাডাম, এই হলো আপনার বেডরুম। মা, সত্যি খুব ভালো। আমাদের আশু ভালো হয়ে যাবে সন্দীপ। আমি ওকে ভালো করার জন্য সব রকম চেষ্টা করব। যবে থেকে তুমি চলে গেছো আমি শুধু এটার দিকেই মন দিয়েছি। প্রথমে তোমরা দুজন আমাকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে। আশু তো হাসপাতালকে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে, আর তুমি তো কত দূরে চলে গেছো সন্দীপ। খুব একা হয়ে গেছি, খুব মনে পড়ে তোমার কথা সন্দীপ, খুব। আশু, তোকে কখনো ভালো করে খেলতে দিইনি না, কিন্তু এবার খেলবি। নতুন বাড়ি নিয়েছি, অনেক বড়। খেলবি, মজা করবি, অনেক আনন্দ করবি। আমি তো ঠাকুমাকেও বলেছি আমাদের সাথে এসে থাকতে, কিন্তু উনি না বলে দিয়েছেন। চাকে বাদ দে, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে বাড়ি চলে দেখবি ঠাকুমাও পেছন পেছন চলে এসছে, তাই না? তোকে তাড়াতাড়ি ঠিক হতে হবে। সবাই তোর মুখ চেয়ে বসে আছে। ওই টিফিন কৌটোটা যেখানে রাখতে বলেছিলাম সেখানেই রেখে দিও। এক মিনিট। ঠিক আছে, এখানটা একটু দেখো। হ্যাঁ, এই খুন্তিটা দে তো। হ্যালো হ্যালো, দাদা একটু তাড়াতাড়ি চলুন না। এই তো প্রায় 1 ঘন্টা আগে।
আমি আর বাঁচতে চাই না মা, মরতে চাই। এ কথা বলতে নেই মা, এরকম ভাবিস না। হ্যাঁ, কার জন্য বাঁচবো আমি? সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। তুই তো বাকি আছিস। দেখ মা, ভগবান সবাইকে কোনো না কোনো কারণে পাঠান আর ডেকে নেন। তুই আছিস, আমি আছি, আমাদের বেঁচে থাকার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য মা? কিসের উদ্দেশ্য? জানি না, কিন্তু ভগবান তোর ভাগ্যে নিশ্চয়ই কিছু লিখেছেন, কেউ জানে না। কিচ্ছু লেখেননি আমার ভাগ্যে মা, কিচ্ছু লেখেননি। সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। না মা, শোন, কাঁদিস না। আমার আসুন, দেখ আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে। টাকা দাও না, আমাকে টাকা দাও না, টাকা দিতে পেরেছে, দাও না টাকা, টাকা দাও না, টাকা দাও, টাকা দাও না, টাকা দাও, আমাকে দাও, আমাকে দাও না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। শোনো, শুনুন, নমস্কার। বলুন। আপনি রেশমি তাই না? হ্যাঁ। আপনি আশিস ক্যাটারার চালান? হ্যাঁ। আমি আপনার মায়ের বস্তিতে থাকি। আপনারা তো এখন ফ্ল্যাটে চলে গেছেন। আমি দেখি আপনি রোজই মন্দিরে আসেন, রোজ বাচ্চাদের কিছু না কিছু দেন। বাচ্চাদের জন্য কিছু করলে আমার খুব ভালো লাগে। আসছি। ওটাকে ওখানেই রাখো। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখো। আর তুমি এটাকে আস্তে আস্তে নাড়ো। হ্যাঁ ঠিক আছে দিদি। দিদি, হ্যাঁ, আরো 2-3 জন লোক রাখতে হবে, কাজ বাড়ছে তো। হ্যাঁ, রেখে নেবো। আজ আমার কাছে সবকিছু আছে, কিন্তু সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। খুব খালি খালি লাগে মা। রেশমি, ভগবান নিশ্চয়ই কিছু করবেন, দেখবি তোর খালি ভাব দূর হয়ে যাবে। মা, মন্দিরে একটা বাচ্চা দেখতে পাই প্রায় রোজই, ভিক্ষে চায়, কিন্তু খুব মিষ্টি, বেশ আপন মনে হয়। আমি ভাবছিলাম ওকে বাড়িতে নিয়ে আসবো, আমি বাচ্চা পেয়ে যাব আর ও বাড়ি পেয়ে যাবে। এইভাবে কেউ বাচ্চা নিয়ে আসে নাকি? কে জানি বাবা। মা, এই আইনি পথে বাচ্চা নেওয়া খুব ঝামেলার বিষয়, আর আমি একা মেয়ে, কে আমাকে বাচ্চা দত্তক দেবে? দাও না টাকা, টাকা দাও না, টাকা দাও না, টাকা দাও না, খুব খিদে পেয়েছে, দাও না টাকা, টাকা দাও না। এই নাও। তোমার নাম কি? সীমা। সীমা, তুমি ভিক্ষা কেন করো? বাবা বলেছে যে পয়সা নিয়ে আয়। ওর বাবা একটা মাতাল। আপনি চেনেন? হ্যাঁ, আমাদের বস্তিতেই তো থাকে, কোনো কাজকর্ম করে না। ওর মা কোনো ভুলভাল কাজ করত, কোনো অসুখ করেছিল, 2 বছর আগে মারা গেছে। ওর বাবা এই মেয়েটাকে দিয়ে রোজগার করায়।
বাচ্চা নেবে, তা কত টাকা দেবে বলো? কত দেবে? দেখুন, বাচ্চা কিনবো না, দত্তক নেব। ও ভালো জীবন পাবে। কেনা বলো, দত্তক বলো, যাই বলো, আমার মেয়েকে তো নিয়েই যাবে না? আমি কি পাবো বলো? রেশমি ম্যাডাম, আপনি বাইরে যান, আমি কথা বলছি ওর সাথে। কি বললেন? রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কিন্তু আমি বলছি কাগজপত্র বানিয়ে নিন, আইন মাফিক করুন সব, নইলে কে বলতে পারে মাথায় চড়ে বসবে আবার। আমার সাথে থাকবে, মেয়ের মতো করে রাখবো, খুব ভালো করে। সীমা, লেখাপড়া করা খুব জরুরি। আমি জানি যে তোমার পছন্দ নয়, কিন্তু তুমি যদি স্কুলে না যাও তাহলে কি করে জানবে যে স্কুল কেমন হয়? তোমার স্কুল না অনেক বড়, ওখানে অনেক বন্ধু পাবে, খেলবে, মজা করবে, আস্তে আস্তে সবকিছু ভালো লাগবে। যাবে তো স্কুল? ওলে বাবা, আমার সোনা মেয়ে। আমার অনেক ইচ্ছে অসম্পূর্ণ থেকে গেছে। আমি যা কিছু আশিসের জন্য করতে চেয়েছিলাম, এবার আমি সবকিছু সীমার জন্য করব। কে বলতে পারে আপনি হয়তো আশিসকেই ফেরত পেয়ে গেলেন। নিশ্চয়ই এরকম কোনো ছেলে আছে যার মা বাবা আর বাড়ির প্রয়োজন আছে, আর তার মধ্যে আপনি আশিসকেও পেয়ে যাবেন। মা, আসো। ওলে বাব্বু, কি চাই তোমার? আরে বাহ, এখন আর নজর লাগবে না ওর। হ্যাঁ, ওর নাম আমি প্রদীপই রাখবো। হ্যাঁ, দেখো মঞ্জু, ও একদম আমার মতোই সুন্দর হয়েছে, তাই না? ওলি বাবলি। দেখো তুমি, বাচ্চাদের চেহারা রোজ রোজ পাল্টাতে থাকে, আর তাছাড়া ছেলেরা তো মায়ের মতোই দেখতে হয় না? আর তুমি দেখো, ও একদম আমার মতোই হবে। 2008 সালে গুজরাটের সুরাটে মঞ্জু প্রজাপতি একটা ছেলের জন্ম দেয়, আর তার নাম রাখে প্রদীপ। কিন্তু প্রদীপের জন্ম থেকেই একটা শারীরিক অসুবিধা ছিল। এক্সকিউজ মি, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। আমি আসছি, আমি আসছি। হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। 2008 সালে গুজরাটের সুরাটে মঞ্জু প্রজাপতি একটা ছেলের জন্ম দেয়, আর তার নাম রাখে প্রদীপ। কিন্তু প্রদীপের জন্ম থেকেই একটা শারীরিক অসুবিধা ছিল। এক্সকিউজ মি, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। আমি আসছি, আমি আসছি। হ্যাঁ,
হরিশবাবু, আপনার বাচ্চার একটা প্রবলেম আছে। বলুন। ওর একটাই কিডনি। কি? আগে হ্যাঁ। তাহলে কি সমস্যা থাকবে আমার বাচ্চার? ও ঠিক হয়ে যাবে তো? চিন্তার কোনো ব্যাপার নেই, শুধু ওর একটু বেশি করে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে ও যেন দৌড়ঝাঁপ না করে। ও একটুতেই ক্লান্ত হয়ে পড়বে, মনে রাখবেন ও যেন বেশি ক্লান্ত না হয়। আচ্ছা। আস্তে আস্তে। কি হয়েছে? কেন ডাকলো তোমাকে ডাক্তারবাবু? আরে বলবি তো, ডাক্তার কি বললো তোকে? প্রদীপ, প্রদীপ এই লাফালাফি বন্ধ করে, হাঁপিয়ে পড়বি বাবা। না আমি হাঁপাবো না। আমি বললাম না চুপচাপ বসতে, এক্ষুনি বৌদি চলে আসবে তারপর বকবে। চুপচাপ বস। না আমি খেলবো। আমি বলছি না, তুই ক্লান্ত হয়ে যাবি, চুপচাপ বস। না মা আমি ঠিক আছি। আরে প্রদীপ, প্রদীপ, ও হে ভগবান, কি করছে দেখো ছেলেটা। প্রদীপ পাটা ভিজিয়ে ফেললি তো? বাবা এত লাফালাফি করলে তোর খুব কষ্ট হবে বাবা। আমার কি কষ্ট হবে মা? বাবা তোর শরীর খারাপ হবে, তারপর ডাক্তারের কাছে যেতে হবে, তারপর কত বড় ইঞ্জেকশন দেবে। হ্যাঁ কেন ইঞ্জেকশন কেন দেবে? ও তুই কত প্রশ্ন করিস, আর তোর সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। চল চল ঘরে চল, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, চলো। ঠাকুমা আমি ভাইকে বাইরে নিয়ে যাব না শোনা, এখন রাত হয়ে গেছে, এখন বাইরে যাও। কেন? ও তো আমার ছোট ভাই না? হ্যাঁ ও তো তোমার ভাই, কিন্তু তোমার এখন কিছু তোলা বারণ। কেন? তোমার জন্য এটা ঠিক নয়। কেন? যখনই মুখ খোলে তখনই প্রশ্ন করে। কেন? এসো 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 আমার কাছে। মন খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? ধন্যবাদ। মা, মা আমি একটু বাইরে যাচ্ছি, 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আরে কি করছো আমার সোনা? হ্যাঁ কি করছো? ঠাকুমা আমি বাইরে খেলতে যাচ্ছি। না সোনা, বাইরে যেও না, এখানেই থাক। কেন? সোনা মা বারণ করে গেছে তাই। কেন কেন কেন? তোমার এই কেনর জবাব আমার কাছে নেই। তোমাকে বলেছি যাবে না মানে যাবে আমি না। যাব, আমি যাব। আরে এই, আরে এই প্রদীপ, 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 ছেলেটা একটা কথাও শোনে না, নিজের মতন চলে আর আমাদের হয়রান করে। প্রদীপ, 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 আপনারা একটা বাচ্চাকে দেখেছেন? প্রদীপ, বাবা তুমি প্রদীপকে দেখেছো? প্রদীপ, প্রদীপ, শোনো, প্রদীপকে দেখেছো তুমি? না। আমার কাছ থেকে জল চেয়েছিল। কে ছিল? জানি না, আগে তো কখনো দেখিনি ওকে, কিন্তু ও যেভাবে এদিক ওদিক দেখছিল না, আমার তো একটু সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, বাচ্চাদেরকে ড্যাব ড্যাব করে দেখছিল। আমি ভাবলাম জিজ্ঞেস করি যে কি কাজ আছে তোর।
তারপর ভাবলাম মরুকে যাক, কারোর সাথে দেখা করতে এসেছে হয়তো। প্রদীপ কোথায় চলে গেল প্রদীপ? কারোরও একটু মনে হয়নি ওই অপরিচিত মহিলাটি ওই বস্তিতে কেন ঘুরছিল। আমরা কিভাবে জানবো যে ওই রকম একটা কিছু করবে? আমার বাচ্চা প্রদীপ। সাহেব, আমার বাচ্চা এমনিতে অনেক কষ্টের মধ্যে রয়েছে। দেখুন, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আমরা খোঁজখবর এখনই শুরু করছি। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাস এবং অটো স্ট্যান্ডে এক্ষুনি খবর পাঠাবো। আমাদের এই বাচ্চাটার খোঁজ সব জায়গায় করতে হবে। ওকে স্যার। গোবিন্দ, স্কেচ আর্টিস্টকে ডাকো, আর এরা যে মহিলার বিবরণ দেবে তার ছবি আঁকাও। কি করো যে তোমরা? সামান্য লক্ষ্য রাখতে পারলেন না ওর দিকে? ও কি আমার কোনো কথা শোনে? কত বোঝালাম, দরজা পর্যন্ত গেলাম, কিন্তু ও চলে গেল। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। সোনা, ভালো বাচ্চারা কাঁদে না। এখন থেকে আমি তোমার মা। তুমি আমার মা নও, আমার মা বাড়িতে আছে। সোনা, আমি এখন তোমাকে কি করে বোঝাবো? দেখো, তোমার মা না অনেক দূরে চলে গেছেন। তোমার এটাই পারে। দেখো কত বড়, তোমার ভালো লাগবে। দিদি আছে, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসবো, ভালো লাগবে তোমার। না, আমি মায়ের কাছেই যাব। সোনা, আমি তোমাকে অশ্বিনী বলে ডাকি। কেন? আমার নাম তো প্রদীপ। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। গুজরাটের সুরাট থেকে অপহরণ হওয়া এই প্রদীপ মুম্বাইতে কেন ছিল? আরও কি করে মুম্বাই এলো? সুরাটের গলিতে ঘুরতে থাকা ওই রহস্যময়ী মহিলাটিই বা কে ছিল? এই সব কিছুর কি পারস্পরিক কোনো সম্পর্ক ছিল, নাকি এটা শুধুমাত্র একটা অপহরণের মামলা ছিল? ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সতর্ক থেকে ভালো নাগরিক হওয়ার দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।